দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রথম হিসাব রাখা শুরু হয় ইতালির ভেনিস শহরে। লুকা প্যাসিওলি ছিলেন একজন গণিতশাস্ত্রবিদ। ব্যাংকের আয়ের প্রধান উৎস হল প্রদত্ত ঋণের সুদ। ব্যাংক যে ঋণ দেয় এবং ঋণের উপর যে সুদ নেয়, এটা হচ্ছে ব্যাংকের আয়ের প্রধান উৎস। জীবন মিস্টার জীবনের দায় ছিল 30,000 টাকা এবং মূলধন ছিল 40,000 টাকা। যদি দায় 10,000 টাকা হ্রাস পায় এবং সম্পত্তি 10,000 টাকা বৃদ্ধি পায়, তবে মূলধন কত হবে? আচ্ছা, জীবনের দায় ছিল 30,000 এবং মূলধন ছিল 40,000। তাহলে তার সম্পদ কত ছিল? সম্পদ তাহলে 70,000 ছিল এবং দায় 10,000 টাকা হ্রাস পেয়েছে, অর্থাৎ 10,000 টাকা দায় কমে গেছে। তাহলে দায়ের পরিমাণ কত হলো? 20,000। এবং সম্পত্তি 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে সম্পদ কত হবে? 80,000 টাকা। তাহলে সম্পদ 80,000, দায় যদি 20,000 হয়, তাহলে আমাদের মূলধন কত? মূলধন কিন্তু 60,000 টাকা হবে। অর্থাৎ সম্পদ থেকে যদি আমরা দায় বাদ দিই, তাহলে আমরা মূলধন নির্ণয় করতে পারবো। তাহলে এখানে সম্পদের মূলধনের পরিমাণ হবে 60,000 টাকা। আর যদি বলতো মূলধন কত বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা বলতাম মূলধন বৃদ্ধি পেয়েছে 20,000 টাকা। এখানে কিন্তু জানতে চেয়েছে মূলধনের পরিমাণ কত। অনিশ্চিত হিসাব একটি সাময়িক বা অস্থায়ী হিসাব। রেওয়ামিল করার সময় যদি কোনো মানে দুই ডেবিট ক্রেডিট যদি অমিল থেকে যায়, সেটাকে আমরা অনিশ্চিত হিসাব দিয়ে মিল করি। এটাকে সাময়িক বা অস্থায়ী হিসাব বলে। সমাপনী দাখিলা দিতে হয় সকল নামিক হিসাব বন্ধ করার জন্য এবং উত্তোলন হিসাব বন্ধ করার জন্য। তাহলে 1 এবং 3। আলম এন্টারপ্রাইজ 1 জুলাই 2018 তারিখে 60,000 টাকার একটি ফটোকপি মেশিন ক্রয় করে, যার আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নাংশ মূল্য 10,000 টাকা। সরলীক পদ্ধতিতে 2018 সালে 31 ডিসেম্বর তারিখে কত টাকা অবচয় ধার্য করতে হবে? তাহলে আমরা জানি সরলরৈখিক পদ্ধতি অবচয় বের করতে হয় কীভাবে? সম্পদের মোট মূল্য থেকে ভগ্নাংশের মূল্য বাদ দিয়ে অবচয় নির্ণয় করতে হয়। তাহলে এখানে সম্পদের মূল্য হচ্ছে 60,000 টাকা এবং আমরা যদি ভগ্নাবশেষ মূল্য 10,000 যদি বাদ দিই, যে ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের অবচয়যোগ্য মূল্য 50,000, অর্থাৎ 50,000 টাকার উপর আমাদের অবচয় ধার্য করতে হবে। এবং আয়ুষ্কাল 10 বছর। আয়ুষ্কাল যদি 10 বছর হয়, তাহলে কত পার্সেন্ট হবে? আমরা জানি 100% ভাগ আয়ুষ্কাল, তাহলে অবচয়ের হার কত? 10%। তাহলে আমরা এখানে 10% করব। এবং আমরা মেশিন কিন্তু ক্রয় করেছি 1 জুলাই। আমরা জানি অবচয় ধার্য করার ক্ষেত্রে আমরা যদি 50,000 উপর 10% অবচয় করি, এটা কিন্তু 1 বছরের জন্য আসবে। কিন্তু আমরা মেশিনটি ব্যবহার করেছি 6 মাস। কেন 6 মাস ব্যবহার করেছি? 2018 সালে মেশিনটি কিন্তু 1 জুলাইতে কেনা হয়েছে। জুলাই টু ডিসেম্বর কিন্তু 6 মাস হয়। তাহলে অবচয়ের পরিমাণ হবে 2,500 টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 2019 সালের 31 ডিসেম্বর তারিখের অবচয় কত হবে? আচ্ছা, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় আমরা কীভাবে বের করবো? প্রথম আমরা অবচয় হার বের করে নিই। অবচয় হার বের করতে হবে ক্রমহ্রাসমনে কীভাবে? 100% ভাগ আয়ুষ্কাল গুণন 2, তাহলে কিন্তু হবে 20%। তাহলে ক্রমহ্রাসমান অবচয়ের হার কত হচ্ছে? 20% হচ্ছে। এবং ক্রমহ্রাসমান অবচয় বের করতে হবে কিন্তু আমাদের সম্পদের অর্জন মূল্যের উপর, সেক্ষেত্রে কিন্তু ভগ্নাংশ মূল্য বাদ দেওয়া যাবে না। তাহলে আমাদের অবচয় বের করতে হবে 2019 সালে। আমরা মেশিন ক্রয় করেছি 18 সালে, তাহলে আগে 2018 সালের অবচয়টাকে আমরা বের করি। তাহলে 18 সালে আমরা অবচয় বের করবো 60,000-এর 20% এবং ব্যবহার করেছি আমরা 18 সালে 6 মাস। তাহলে 18 সালে 6 মাস আমাদের অবচয় আসবে কিন্তু 6,000 টাকা। তাহলে আমরা কি জানি 19 সালে আমরা কীভাবে অবচয় বের করবো? 19 সালে আমরা বের করবো সম্পদের এই 60,000 টাকা মূল্য থেকে পূর্বের যে অবচয়টা ছিল, সেটা কিন্তু আমরা বাদ দিয়ে দিব। তাহলে পূর্বে আমাদের 2018 সালে আমার অবচয় ছিল 6,000। এই 6,000 যদি বাদ দিয়ে যদি আমরা 20% করি, তাহলে আমাদের কত আসে? তাহলে 6,000-এর 20% যদি আমরা 6,000 বাদ দিই, তাহলে আমাদের আসলে 54,000। 54-এর 20% কত হবে? 10,800। তাহলে আমাদের অবচয় পরিমাণ হচ্ছে 10,800 টাকা। তাহলে কীভাবে হলো? যে আমরা প্রথম 19 সালে অবচয় বের করার জন্য আগে 18 সালে অবচয়টা বের করে নিব। 18 সালে বের করে নেওয়ার পর এই 60,000 টাকা থেকে আমরা এই অবচয়টা বাদ দিব। সরলরৈখিক ভগ্নাংশের মূল্য বাদ যাবে, ক্রমহ্রাসমান ভগ্নাংশের মূল্য বাদ যাবে না। কিন্তু পরবর্তী বছরগুলোতে কী করতে হবে? যে বছর ক্রয় করছি সেই বছর অর্জন মূল্যের উপর অবচয় বের করব এবং পরবর্তী বছরগুলোতে পূর্বের অবচয় আমরা বাদ দিয়ে অবচয় বের করব। নিট লাভের অর্থ কে দাবি করতে পারে? নিট লাভের অর্থ দাবি করবে মালিক, আর নিট লাভটা মালিকানা সত্ত্বে যায়। কিন্তু ব্যাংক হিসাব কত প্রকার? ব্যাংক হিসাব 3 প্রকার। সেটি হচ্ছে যে আমাদের স্থায়ী হিসাব, চলতি হিসাব এবং সঞ্চয় হিসাব। অবচয় কি? অবচয় একটি ব্যয় বন্টন প্রক্রিয়া এবং অনগদ ব্যয়। অবচয় একটি অনগদ এবং অদৃশ্যমান লেনদেন এবং অনগদ লেনদেন এবং একটি ব্যয় বন্টন প্রক্রিয়া। ক্রয় ফেরত রেওয়ামিলে ক্রেডিট পয়সা দেখানো হয় কেন? ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায় আর ক্রয় ফেরতের জন্য ব্যয় হ্রাস পায়। আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট আর ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। তাহলে আমরা বলতে পারি ক্রয় ফেরত রেওয়ামিলিতে ক্রেডিট পয়সা দেখানো হয়, এর কারণ হচ্ছে ক্রয় ফেরত দেখানো ব্যয় হ্রাস পায়। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করতে পারে না কোনটি? এক ঘন নগদান ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করতে পারে না। এর কারণটা হচ্ছে যে
এক ঘরে নগদান শুধুমাত্র নগদের কলাম থাকে, সেখানে কিন্তু ব্যাংকের কলাম থাকে না। আমরা জানি ব্যাংক কলাম ডেবিট এবং ক্রেডিট উভয় উদ্বৃত্ত কিন্তু প্রকাশ করতে পারে। আর এক ঘরে নগদান শুধুমাত্র নগদ কলাম থেকে নগদ টাকা নগদ কখনো ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করতে পারে, এটা সর্বদাই ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে, কারণ নগদের ব্যালেন্স কখনো ঋণাত্মক মান হয় না, হয় শূন্য হবে নাহলে উদ্বৃত্ত থাকবে, এটি কখনোই ক্রেডিট বা ঋণাত্মক মান হয় না। মিরাজ অ্যান্ড সন্স এর হিসাবরক্ষক দ্বারা তৈরিকৃত রেয়া মিলে পণ্য ক্রয় 50,000 টাকা পরিবর্তে 60,000 টাকা এবং পণ্য বিক্রয় 70,000 টাকার পরিবর্তে 80,000 টাকার ভুল থাকা সত্ত্বেও রেয়া মিল মিলে গেল। মিরাজ অ্যান্ড সন্স এর ভুলটি কোন ধরনের ভুল? আচ্ছা, আমরা দেখি রেয়া মিলে কী করা হয়েছিল, আমাদের 50,000 টাকা ডেবিটে ছিল, এই ডেবিটে ডেবিট জানি ক্রয় 50,000 টাকা পরিবর্তে 60,000 লেখা হলো। তাহলে 50,000 পরিবর্তে যদি আমরা 60,000 লিখি, তার আমরা বলতে পারি আমাদের ডেবিট দিকে কিন্তু 10,000 টাকা কি বেশি লেখা হয়েছে ডেবিট দিকে। আর বিক্রয় কী করা হয়েছে, বিক্রয় ক্রেডিট 70,000 জায়গায় কত টাকা লেখা হয়েছে, 80,000 টাকা লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে ক্রেডিট দিকে কত টাকা বেশি লেখা হলো, 10,000 টাকা। তাহলে ডেবিট দিকে 10,000 টাকা বেশি লেখা হলো, ক্রেডিট দিকেও 10,000 টাকা বেশি লেখা হলো, রেওয়া মিল কিন্তু মিলে যাবে। এই ভুলটাকে বলা হয় পরিপূরক ভুল। পরিপূরক ভুল কাকে বলে? একটি ভুলকে সংশোধন করার জন্য যখন আমরা আরেকটি ভুল করব তাকে বলা হবে পরিপূরক ভুল। অর্থাৎ 10,000 টাকা ডেবিট দিকের বেশি ভুলটাকে আমরা ক্রেডিট দিকে আরেকটা ভুল 10,000 টাকা বেশি করে কিন্তু আমরা রেওয়া মিলটা ভুল করার পরে রেওয়া মিলটা মিলে গেছে, এটাকে বলা হবে পরিপূরক ভুল। হিসাব বিজ্ঞানের কোন ধারণার উপর ভিত্তি করে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করা হয়? চলমান প্রতিষ্ঠান ধারণার উপর ভিত্তি করে হিসাব বিজ্ঞান আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করা হয়। স্থায়ী সম্পত্তির অর্জন মূল্যকে বলা হয় মূলধন জাতীয় ব্যয়। কারণ আমরা জানি সকল স্থায়ী সম্পত্তি অর্জন ব্যয়কে বলা হয় মূলধন জাতীয় ব্যয়, অর্থাৎ অনিয়মিত ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় বলে, এবং অনিয়মিত ব্যয়গুলো আমরা স্থায়ী সম্পদ অর্জন করার ক্ষেত্রে করে থাকি। উদ্দীপকটি পড়ো এবং 17 ও 18 নং প্রশ্নের উত্তর দাও। কল্যাণী বুটিক্স এর 2020 সালের 1 জানুয়ারি তারিখে অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতির পরিমাণ 3,500 টাকা। 1 জানুয়ারি, তার মানে এটা প্রারম্ভিক, অর্থাৎ বিগত বছরে। প্রারম্ভিক মানে কি? বিগত বছরে, যেটি কিন্তু রেওয়া মিলের ক্রেডিট দিকে থাকবে। এটি কোথায় থাকবে? রেওয়া মিলের ক্রেডিট দিকে থাকবে। সারা বছরে প্রাপ্য হিসাবে 1,75,000 টাকা এবং অলিখিত অনাদায়ী পাওয়া 15,000 টাকা। এই অলিখিত অনাদায়ী পাওনাটাকে বলা হয় নতুন বা অলিখিত অনাদায়ী পাওনা। এটি কিন্তু সমন্বয় থাকে। আর্থিক অবস্থা বিবরণী আমাদের যে আত্মীয় বিবরণী করার সময় আমাদের যে রেওয়া মিল এবং একটা উদ্দীপক দেওয়া থাকে, রেওয়া মিল থেকে এবং সমন্বয় থাকে, সেই সমন্বয় থাকে এটি। প্রাপ্য হিসাবের 12% অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। অনাদায়ী পাওনা বাবদ বিশদ আয় বিবরণীতে কত টাকা প্রদর্শন করতে হবে? তাহলে আমরা দেখি আমরা কীভাবে করবো সমাধানটি। প্রথমে আমরা হচ্ছে রেওয়া মিলের ডেবিটে কিন্তু অনাদায়ী পাওনা সমন্বয় ছিল, এই সমন্বয় অনাদায়ী পাওনা আমরা কত লিখলাম? 15,000। সমন্বয় অনাদায়ী পাওনা 15,000 টাকা। এই যে সমন্বয়টা, যে অলিখিত অনাদায়ী পাওনা, এটা হচ্ছে অলিখিত বা এটাকে বলা হয় নতুন অনাদায়ী পাওনা। এবং এর সাথে আমরা কী করব, আমাদের যে এই যে অনাদায়ী পাওনা সঞ্চিত আছে আমরা যোগ দেবো 12%। এই অনাদায়ী পাওনা সঞ্চিত আমাদের কত কারবো বের করবো, এই যে আমাদের প্রাপ্য হিসাব 1,75,000 আছে, এর থেকে আমরা অলিখিত অনাদায়ী পাওনা 15,000 কী করবো, আমরা বাদ দিব। তাহলে কত আসবে আমাদের? 1,60,000। এটাকে আমরা কেন বাদ দেবো? কারণ এটা অলিখিত, এটা এখনও প্রাপ্য হিসাব থেকে বাদ দেওয়া হয়নি, তাই আমরা প্রাপ্য হিসাব থেকে বাদ দিয়ে আমরা অনাদায়ী পাওনা সঞ্চিত কত বলছে? 12%। এই 12% আমরা নির্ধারণ করবো। 1,60,000-এর উপর হবে আমাদের 12%। 1,60,000 কীভাবে পেলাম? আমাদের প্রাপ্য হিসাব ছিল কিন্তু আমাদের 1,75,000। 1,75,000 থেকে আমরা অলিখিত অনাদায়ী পাওনাটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে অলিখিত অনাদায়ী পাওনা বাদ দিলে আমাদের অনাদায়ী পাওনার পরিমাণ হচ্ছে, প্রাপ্য হিসাবের পরিমাণ হচ্ছে 60,000। এই 60,000-এর উপর আমরা 1,60,000 উপর আমরা 12% করবো। 12% করলে আমাদের এখানে আসবে 19,200। তাহলে এই অলিখিত অনাদায়ী পাওনার সাথে যে নতুন অনাদায়ী পাওনা, বা এটাও বলতে পারি আমরা অলিখিত অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা যোগ দিব। তাহলে এখানে হচ্ছে 34,200 এবং এর থেকে আমরা বিগত বছর বা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা বাদ দিয়ে দিব। তাহলে 34,500 থেকে 34,200 থেকে আমরা যদি এখানে বাদ দিই 3,500, তাহলে হচ্ছে 30,700। তাহলে আমাদের অনাদায়ী পাওনা বা আয় বিবরণীতে দেখাতে হবে 30,700। অর্থাৎ আমরা কীভাবে করলাম এটি? এই যে অলিখিত অনাদায়ী পাওনার সাথে এই অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করব এবং প্রারম্ভিক অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা বিগত বছর সেটা আমরা বাদ দিব। এখন এই যে এখানে যে আমরা 12% করবো, সেটা আমরা কীভাবে করবো? এই 1,75,000 থেকে এই অলিখিত অনাদায়ী পাওনাটা বাদ দিয়ে পার্সেন্ট করবো। তাহলে আমাদের অলিখিত অনাদায়ী পাওনা 15,000 এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি 19,000 যোগ করলে হচ্ছে 34,700। আর এটা হচ্ছে প্রারম্ভিক অনাদায়ী পাওনা, অর্থাৎ বিগত বছর, এটা আমরা বাদ দিলে আসে 30,700। তাহলে আয় বিবরণীতে অনাদায়ী পাওনা বাবদ ক্ষতির পরিমাণ দেখাতে হবে আমাদের 30,700 টাকা। উপযুক্ত অনাদায়ী পাওনা ধার্যের ফলে আর্থিক বিবরণীতে যে প্রভাব পড়বে তা হলো নিট লাভের পরিমাণ কমবে।
কেন নিট লাভের পরিমাণ কমবে? কারণ অনাদায়ী পাওনার কারণে আমাদের ব্যয় বা ক্ষতি বাড়ছে, ব্যয় বা ক্ষতি বাড়লে নিট লাভ কমে আসবে। এবং প্রাপ্য হিসাবের পরিমাণও কিন্তু আমাদের কমে আসবে, কারণ অনাদায়ী পাওনা সঞ্চিতিগুলো এগুলো আমরা প্রাপ্য হিসাব থেকে বাদ দিয়ে দিব। এবং মালিকানা সত্ত্বে কমবে, কেন মালিকানা সত্ত্ব কমবে? ব্যয় বা ক্ষতি যত বাড়বে মালিকানা সত্ত্ব তত কমে আসবে। কোন লেনদেনটিকে তথ্য ভাণ্ডার বলা হয়? খতিয়ানকে লেনদেনের তথ্য ভাণ্ডার বলা হয় এবং এটিকে খতিয়ানকে হিসাবে রাজাও বলা হয়। আমানতকারীর ব্যাংকে জমা টাকার পরিমাণ হ্রাস করে কোনটি? আচ্ছা, আমানতকারীকে যিনি ব্যাংকে টাকা জমা রাখে, তিনি যে ব্যাংকে টাকা জমা রাখে এটি ব্যাংকের জন্য দায়। তাই ব্যাংক সে যখন টাকা জমা রাখবে বা তার টাকা যখন বাড়বে এটি ব্যাংক ক্রেডিট মেমোরেন্ডামে রাখবে। আর তার টাকা যখন কমে আসবে, অর্থাৎ কোনো কারণে ব্যাংক যদি তার সার্ভিস চার্জ ধার্য করে বা কোনো পাওনাদারের টাকা পরিশোধ করে, তাহলে কিন্তু ব্যাংকের দৃষ্টিকোণ থেকে তার দায় কমে যায়। আর যে কারণে ব্যাংকের দায় কমে যাবে সেটাকে তারা ডেবিট মেমোরেন্ডামে লিপিবদ্ধ করবে। অর্থাৎ আমানতকারীর টাকা বাড়লে ক্রেডিট মেমোরেন্ডামে, আর আমানতকারীর টাকা যদি হ্রাস পায় তাহলে সেটি ডেবিট মেমোরেন্ডামে আসবে। অতিরিক্ত অবচয় ধার্যর ফলে কি হবে? অতিরিক্ত অবচয় ধার্য ফলে নিট মুনাফা কমে আসবে, কারণ অবচয় যত ধার্য করবে, অবচয় হচ্ছে ব্যয়, ব্যয় যত বাড়বে নিট মুনাফা তত কমবে। এবং মালিকানা সত্ত্ব কমবে, কেন মালিকানা সত্ত্ব কমবে? কারণ ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। হিসাবচক্রে রেওয়ামিল প্রস্তুতকরণকে বলা হয় সংক্ষিপ্তকরণ। সম্পদের অবচয় কী করে? সম্পদের অবচয় ব্যয় বৃদ্ধি ও সম্পদ হ্রাস করে। অবচয় ধার্য করলে ব্যয় বাড়ে এবং সম্পদের মূল্য কমে যায়। ব্যাংক চার্জ 260 টাকা, নগদান বইতে ভুলক্রমে 620 টাকা ডেবিট করা হয়েছে। এর ফলে নগদান বই এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গড় মিলের পরিমাণ কত হবে? ব্যাংক চার্জ এটি কিন্তু নগদান বইতে ক্রেডিট দিকে লিখতে হবে 260 টাকা, তাই ক্রেডিট দিকে 260 টাকা না লিখে উল্টো ডেবিট দিকে লেখা হয়েছে 620 টাকা, তাহলে পার্থক্য কিন্তু হবে এখানে 880 টাকা। যেটা ডেবিটে লিখতে হতো সেটা তো ডেবিটে লেখা হয়নি, উল্টো ক্রেডিট দিকে লেখা হয়েছে 620 টাকা, তাহলে পার্থক্য কিন্তু এটা সমষ্টি হবে। অর্থাৎ এরকমভাবে যদি আমরা বলি যে এখান থেকে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, সে ডান দিকে 2 কিলো যাবে গন্তব্য, সেটা এই মোড়টা থেকে সে ডান দিকে 2 কিলো না গিয়ে বাম পাশে সে 4 কিলো চলে গেছে, তাহলে এখন কিন্তু সে গন্তব্য থেকে 6 কিলো দূরত্বে আছে। একটি ফার্মের বিক্রিত পণ্যের ব্যয় 5,40,000 টাকা, সমাপনী মজুত পণ্য 35,000 টাকা এবং প্রারম্ভিক মজুত পণ্য 25,000 টাকা হলে চলতি বছরে ক্রয়ের পরিমাণ কত? আচ্ছা, আমরা প্রথমে বিক্রিত পণ্যের ব্যয় সূত্রটা লিখি। বিক্রিত পণ্যের ব্যয় কীভাবে লিখতে হয়? বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত যোগ নিট ক্রয় বা সমাপনী মজুত, সমাপনী মজুত। তাহলে এখানে কি দেওয়া আছে? আমাদের বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 5,40,000 দেওয়া আছে, সমাপনী মজুত পণ্য দেওয়া আছে আমাদের 35,000, প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে আমাদের 25,000। এখন প্রশ্নটি হচ্ছে নিট ক্রয় কত? তাহলে আমরা কী করতে হবে? আমাদের নিট ক্রয় দরকার। নিট ক্রয় যদি দরকার হয় তাহলে এটা এপাশে রাখার পর ডান দিকে থাকলো, আমরা এরকম যদি সাইড চেঞ্জ করে দিই তাহলে কী হবে? এটা মাইনাস আছে, তাহলে এখানে গেলে কী হবে? প্লাস হবে। এটা কি আছে? প্লাস আছে, তাহলে এখানে আসলে কী হবে? মাইনাস হবে। তাহলে আমাদের কিন্তু নিট ক্রয় চলে আসবে। তাহলে আমাদের নিট ক্রয় কত হচ্ছে? আমরা যদি এই দুটোর পার্থক্য কিন্তু 10,000, প্লাস 10,000 হবে, কারণ 35,000 প্লাস মাইনাস 25,000, এই দুটো যদি ক্যালকুলেশন করি তাহলে প্লাস 10,000, তা 5,40,000 প্লাস 10,000 করলে কিন্তু আসতে 5,50,000। তাহলে আমাদের ক্রয়ের পরিমাণ 5,50,000 টাকা। এভাবে বলতে পারি আমরা যে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে সমাপনী মূল পণ্য, নিট ক্রয়ের সাথে সমাপনী মূল পণ্য কী হয়? বিয়োগ হয়। আর বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে সমাপনী মূল পণ্য কী হবে? যোগ হবে। ক্রয়ের সাথে প্রারম্ভিক মজুত পণ্য কি? যোগ হয়। আর বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে কী হবে? বিয়োগ হবে। সম্ভাব্য দায় আর্থিক অবস্থার বিবরণীতে বসানো হয় দায় পার্শ্বে ফুটনোটে। আমরা জানি সম্ভাব্য দায় এগুলো কিন্তু রেওয়ামিল হিসাবভুক্ত হয় না, যেহেতু দায় তাহলে আমরা দায় পাশে ফুটনোট, অর্থাৎ আমরা যখন আর্থিক বিবরণী করি, আর্থিক বিবরণী কিন্তু 3টি কলাম থাকে, 3 কলামের মধ্যে যে আমরা যখন আর্থিক বিবরণী করি এখানে 3টা কলাম থাকে, এখানে আমরা বিবরণ লিখি আর এই যে 3টা কলাম এই ভিতরে লিখবো, ইনার কলামে যেটা লিখবে এটাকে বলে ফুটনোট বলে এটাকে। জামান ট্রেডার্সের সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 65,000 টাকা, যার মধ্যে আগুনে বিনষ্ট পণ্য 7,000। এই আগুনে বিনষ্ট পণ্য কিন্তু সমাপনী মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে, বলা আছে যার মধ্যে, এবং এবং 80% বিমা স্বীকৃতি, অর্থাৎ বিমা ক্ষতিপূরণ দিতে চেয়েছে 80%, এবং 4,000 টাকার মণিহারি উক্ত সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত আছে। জামাল ট্রেডার্সের সমাপনী মজুত পণ্যের প্রকৃত মূল্য
কত। তাহলে আমরা দেখি এখানে আমাদের সমাপনী মজুত পণ্য হচ্ছে 65,000 টাকা, এর মধ্যে আগুনে বিনষ্ট পণ্য 7,000, তাহলে আমরা কী করবো, এটা বাদ দিয়ে দিব। এবং আমাদের মণিহারি আছে এর মধ্যে 4,000 টাকা, এই মণিহারিটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে এখানে আমরা বাদ দেবো 11,000, 11,000 যদি বাদ দিই তাহলে আমাদের সমাপনী মজুত পণ্যের মূল্য আসতেছে 54,000 টাকা। তাহলে আমরা বলতে পারি কীভাবে, যে সমাপনী মজুত পণ্য 65,000 টাকা, এর মধ্যে যার মধ্যে আগুনে মিষ্ট পণ্য 7,000, তাহলে সমাপনী মজুত পণ্য থেকে আগুনে মিষ্ট পণ্য 7,000 বাদ যাবে। আর বিমা যেটা ক্ষতিপূরণ দিতে চাচ্ছে এর কোনো প্রভাব সমাপনী মজুত পণ্য নির্ণয় বা মোট লাভ নির্ণয় কিন্তু আসে না। এবং সমাপনী মজুত পণ্যের অবহিত মণিহারি অন্তর্ভুক্ত আছে হচ্ছে 4,000 টাকা, তাহলে সমাপনী মজুত পণ্যের মধ্যে যেহেতু আগুনে পুড়ে গেছে 7,000, এটাও বাদ যাবে। অবহিত মণিহারি যুক্ত আছে, এটাও বাদ যাবে। তাহলে আমাদের সমাপনী মজুত পণ্য আসবে 54,000, অর্থাৎ 65,000 থেকে 7,000 এবং 4,000 বাদ দিলে সমাপনী মজুত পণ্যের মূল্য 54,000 টাকা। জামাল ট্রেডার্সের আয় বিবরণীতে কী প্রভাব পড়বে? আচ্ছা, জামাল ট্রেডার্সে এই যে আগুনে পুড়ে গেছে যে 7,000 টাকার পণ্য, এই 7,000 টাকার কিন্তু আমরা বিশদ আয় বিবরণীতে আমরা আমাদের আগুনে পুড়ে গেছে আমরা ক্রয় থেকে বাদ দেবো এবং সমাপনী থেকে বাদ দেবো। কিন্তু বিষয়টি হচ্ছে 7,000 টাকার পণ্য যে পুড়ে গেছে এর মধ্যে আসলে ক্ষতি হয়েছে আমাদের কত টাকা। আমাদের কিন্তু 80% ক্ষতিপূরণ দিতে রাজি বিমা কোম্পানি, তাহলে আমাদের ক্ষতি হয়েছে কত, 20%। তাহলে 20% কত হতে, 1,400 টাকা। তাহলে আগুনে পুড়ে যাওয়ার কারণে কিন্তু 1,400 টাকার কী হবে, ব্যয় বা ক্ষতি বাড়বে। তাহলে জামাল ট্রেডার্স আয় বিবরণীতে কী প্রভাব পড়বে, 1,400 টাকার ব্যয় বাড়বে। ব্যবসায় মূলধন হ্রাস পাওয়ার কারণ কি? ব্যবসায় মূলধন হ্রাস পাবে, বিক্রয় বৃদ্ধি পেলে মূলধন কিন্তু বৃদ্ধি পায়, নিট লাভ মূলধনকে বৃদ্ধি করে, মোট লাভ মূলধনকে বৃদ্ধি করে, পরিচালন ব্যয় বৃদ্ধি পেলে মূলধন হ্রাস পায়। আমরা জানি ব্যয় বা ক্ষতি যত বাড়বে মূলধন তত কমে আসবে। কোন দলিলের উপর ভিত্তি করে বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয়? চালানের উপর ভিত্তি করে। চালান হচ্ছে ক্রয় এবং ধারে ক্রয় বিক্রয় প্রামাণ্য দলিল হচ্ছে চালান। চালানের মাধ্যমে ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয়।